প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি মোহাম্মদ সিফায়েত আছি তোমাদের সাথে। ইজি ম্যাথ সেটের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, গত পর্বতে আমি তোমাদের সরল সমীকরণ অধ্যায়ের যে 171 পৃষ্ঠার মধ্যে বাস্তব সমস্যাকে একচলক বিশিষ্ট সরল সমীকরণে প্রকাশ করার যেই ছকটা ছিল সেটা আমি পূরণ করেছি। আজকে আমি তোমাদের 172 পৃষ্ঠার দলগত যে কাজটা আছে সেটা আমি তোমাদের কাজটা এখন করে দেখাবো। তো মূলত 171 পৃষ্ঠায় যে বাস্তব সমস্যাকে একচলক বিশিষ্ট সরল সমীকরণে প্রকাশ করার কথা, একেবারে হুবাহুব একই অঙ্ক কিন্তু এটা। এখানে কি বলছে দেখো, দলনেতা তার খাতায় উপরের ছকটির অনুরূপ একটি ছক তৈরি করবে। অতএব গত পর্বতে আমি যে ছকটা তোমাদের পূরণ করে দেখাছিলাম সেই ছকটা মতো একটা ছক পূরণ করতে বলছে। তারপর দলের সকল সদস্য পরস্পরের সাথে আলাপ আলোচনা করে কমপক্ষে 5টি বাস্তব সমস্যা লিখে ছকটি পূরণ করবে। একেবারে হুবাহুব আমাদের গত পর্বতে যে আলোচনাটা করেছিলাম হুবাহুব একই আলোচনা, তবে এটা হচ্ছে দলগতভাবে। তোমরা যারা আমার গত পর্বটা দেখোনি, তোমরা সেটা দেখে আসলে আজকের যে দলগত কাজটা তোমরা খুব সহজেই কিন্তু সেটা সমাধান করতে পারবে। দেখো এখানে কী বলা হয়েছে যে, এবার দেখো তাহলে আমি কাজটা শুরু করি। এখানে তোমাদের সুবিধার্থে আমি কিন্তু এটা করে রেখেছি। তো আমি যদি তোমাদেরকে দেখাই, মূলত বাস্তব সমস্যাটা তোমাদের দেওয়া থাকবে। তোমরা অজানা রাশি বা চলক ব্যবহার করে মূলত সমীকরণ তৈরি করবা, এক চলক সমীকরণ তৈরি করবা। তো দেখো আমি তোমাদেরকে একটু দেখাই এখানে বাস্তব সমস্যাটা কি। আর এখানে বলা হয়েছে যে কোনো সংখ্যার দ্বিগুণের সাথে 6 যোগ করলে যোগফল 14 হবে। দেখো এখানে কোনো সংখ্যার দ্বিগুণের সাথে বলছে, কোনো সংখ্যা কত সেটা আমরা জানি না। তো এই জন্য আমরা এখানে ধরে নিয়েছি, দেখো কোনো সংখ্যাটি হচ্ছে এক্স, ঠিক আছে। যেহেতু কোনো সংখ্যার দ্বিগুণের সাথে বলছে আর কোনো সংখ্যা কত সেটা আমরা জানি না, এই জন্য আমরা সংখ্যাটি এক্স ধরে নিয়েছি। তাহলে এক্স যদি আমরা সংখ্যাটি ধরি, যদি সংখ্যাটি এক্স হয়, দ্বিগুণ বলছে, তাহলে দ্বিগুণ মানে কি 2x। তাহলে এক্সের সাথে আমরা 2 গুণ 2 আমরা 2 গুণ এক্স দিই, তাহলে কিন্তু আমরা 2x পাই, ঠিক আছে, 2x পাই। তা আমি কিন্তু এখানে 2x লিখেছি। তারপর দেখো বলছে দ্বিগুণের সাথে 6 যোগ করলে, তো আমরা 6 যোগও করছি, যোগ করলে যোগফল হবে 14। তো দেখো আমরা সমান সমান 14 লিখছি, মানে এটা যোগফলটা 14 হবে। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। দেখো এখানে আমি 14 লিখে দিয়েছি, তাহলে আমরা পাইলাম হচ্ছে 2x + 6 = 14। আশা করি তোমরা 1 নম্বরে যে বাস্তব সমস্যাটা সেটা তোমরা বুঝতে পেরেছো। এবার আমি তোমাদের 2 নম্বরে যেটা আছে সেটা আমি তোমাদেরকে দেখাবো। তো দেখি 2 নম্বরের মধ্যে কি আছে, একটু খেয়াল করো। আসলে খুব সহজ অঙ্ক, দিয়ে তোমরা একটু খেয়াল করো, খুব সহজেই পারবা। তো দেখো এবার আমি তোমাদেরকে 2 নম্বরটাতে একটু দেখাই। এখানে কি বলছে দেখো 2 নম্বরে, যে একটি কলমের দাম যত টাকা তার থেকে 2 টাকা কম হলে দাম হতো 10 টাকা। এখানে বলছে যে একটা কলমের দাম যত টাকাই হয়, হ্যাঁ, তাহলে 2 টাকা কম হলে তার দাম হতো কত, 10 টাকা। আচ্ছা বলো তো তোমরা, একটু এদিকে তাকানোর দরকার নাই, একটু মনে মনে চিন্তা করো তো। একটি কলমের দাম যত টাকা, তাহলে একটি কলমের দাম যত টাকা তার চেয়ে 2 টাকা কম হলে দাম হতো 10 টাকা। তাহলে বোঝা গেল কলমটির দাম ছিল কত, কলমটির দাম ছিল 12 টাকা। তাহলে 12 টাকাতে যদি আমরা কি করি, 2 বিয়োগ করি, তাহলে কিন্তু 10 হয়। তাহলে দেখো এই ওয়াইয়ের মান মূলত 12 হবে। তো আমি তোমাদেরকে একটু করে দেখাই, হ্যাঁ, এটা যদিও তোমাদের শেখানোর জন্য যে ওয়াইয়ের মানটা কীভাবে 12 হয় সেটা আমি তোমাদেরকে একটু দেখাই। তো আচ্ছা আগে সমীকরণটা তোমাদেরকে বুঝিয়ে দিই, তারপরে ওয়াইয়ের মানটা কেমনে 12 হয় সেটা আমি তোমাদেরকে বোঝাবো। তাহলে এখানে বলছে একটি কলমের দাম যত টাকা তার থেকে 2 টাকা কম। তাহলে কলমটির দাম যত টাকা মানে কত টাকা সেটা আমরা জানি না, এই জন্য আমরা লিখছি কলমটির দাম হচ্ছে ওয়াই টাকা। তো কলমটির দাম যদি ওয়াই টাকা হয় তার থেকে 2 টাকা কম, তাহলে 2 টাকা কম হলে আমরা জানি বিয়োগ, কম হলে কমে, তাহলে বিয়োগ, তাহলে দেখো আমরা ওয়াই বিয়োগ 2 দিছি, মানে ওয়াই - 2 দিছি, সমান সমান কত হতো, 10 টাকা হতো। এজন্য আমরা কিন্তু এখানে সমান সমান 10 দিয়েছি। এবার আমি তোমাদেরকে দেখাবো যে এই ওয়াইয়ের মান আমি যে অনুমান করলাম কিছুক্ষণ আগে 12 হবে, সেটা কিভাবে 12 হইলো সেটা আমি তোমাদেরকে এখন দেখাবো। দেখো আমার সমীকরণটা আছে ওয়াই - 2 = 10, তাই না? তাহলে বোঝা গেল আমরা এটা এই সমীকরণটা পাইছি। তাই আমি বলছিলাম যে ওয়াইয়ের মধ্যে 12 বসালে তাতে 2 বিয়োগ করলে 10 হবে। তাহলে আমরা এবার দেখবো যে আমাদের বাম পক্ষ এবং ডান পক্ষ মিলে কিনা।
দেখো এই জায়গাটা একটু খেয়াল করো, ওয়াই। তো আমরা যেহেতু ওয়াই এর মান বের করবো, তাহলে আমরা কী করবো, ওয়াইটাকে আমরা এখানে রাখবো। তো ওয়াইটাকে আমরা রেখে সমান সমান দিব। দেখো এই জায়গাতে আছে 10, আমরা 10 বসাই দিব, মানে 10 বসাই দিব। তারপর দেখো এখানে -2 আছে। আমরা জানি যে পক্ষান্তর যখন করা হয়, মানে এক পাশ থেকে আরেক পাশ, ডান পক্ষ থেকে বাম পক্ষ, বাম পক্ষ থেকে ডান পক্ষ নিলে তার চিহ্নের পরিবর্তন হয়। তাহলে দেখো আমরা যদি, যেহেতু এই -2 আছে, তাহলে এটা যখন আমরা এই ডান দিকে দিব, ডান পক্ষতে দিব, তখন সেটা প্লাস হয়ে যাবে। তাহলে +2, তাহলে +2 দিলাম আমি। তো এবার দেখো তো ওয়াই সমান সমান কত হয়, তাহলে 10 আর 2 কত হয়, 12। দেখো আমরা কিন্তু 12 পেয়ে গেছি। তাহলে বোঝা গেল 12 থেকে যদি আমরা 2 বিয়োগ করি, তাহলে আমাদের বাম পক্ষ 10 হবে, ডান পক্ষ 10 রয়েছে। তো আশা করি তোমরা 2 নম্বর অঙ্কটাও বুঝতে পেরেছো, কারণ আমরা জানি সমীকরণ তৈরি করতে হলে বাম পক্ষ এবং ডান পক্ষ সমান হতে হবে। তবে হ্যাঁ, এখানে অবশ্যই চলক থাকতে হবে। দেখো আমাদের এখানে কিন্তু ওয়াই চলক রয়েছে, আর ওয়াইয়ের মানটাই আমরা মূলত 12 পেয়েছি। 12 থেকে যদি আমরা 2 বিয়োগ করি, তাহলে আমরা বাম পক্ষতে পাই হচ্ছে 10, আর বাম পক্ষতে কিন্তু 10 দেওয়াই আছে, আর ডান পক্ষতে 10 দেওয়া আছে, আমরা বাম পক্ষতে 10 পেয়েছি। তো প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা 2 নম্বর অঙ্কটা বুঝতে পেরেছো। এবার আমি তোমাদের 3 নম্বর অঙ্কটা দেখাবো, যে 3 নম্বর অঙ্কটা দেখো। 3 নম্বরের মধ্যে কী রয়েছে, 3 নম্বরের মধ্যে রয়েছে যে রাব্বির কাছে কিছু টাকা আছে। দেখো রাব্বির কাছে কিছু টাকা মানে কত টাকা সেটা কিন্তু আমরা জানি না। তাহলে এই জন্য আমরা এখানে লিখছি, দেখো রাব্বির কাছে আছে জেড টাকা। তোমরা এখানে ওয়াই টাকাও দিতে পারো, তোমরা এখানে পি টাকাও দিতে পারো, তোমরা এখানে এক্স টাকাও দিতে পারো। এক কথায় ছোটো হাতের এ থেকে জেড পর্যন্ত যে কোনো চলক তোমরা এখানে বসাতে পারো। হ্যাঁ, তা আমি রাব্বির কাছে আছে জেড টাকা, সেটা বসাই দিছি। তো এখানে যেহেতু আমাদেরকে 3 নম্বরে বলা হয়েছে রাব্বির কাছে কিছু টাকা, মানে কিছু টাকা কত সেটা আমরা জানি না, এই জন্য আমরা রাব্বির কাছে আছে জেড টাকা সেটা আমরা লিখে নিয়েছি। তারপর বলছে কি, সাকিবের কাছে 40 টাকা আছে। তাহলে রাব্বির কাছে কিছু টাকা ও সাকিবের কাছে 40 টাকা আছে, দুজনের টাকা মিলে 60 টাকা হয়। তাহলে দেখো, তাহলে আমরা যেহেতু আমরা রাব্বির টাকাটা ধরেছি জেড টাকা, তাহলে জেড জেড যদি হয় যোগ, তারপর হচ্ছে কত কত বলো তো, সাকিবের কাছে আছে হচ্ছে 40 টাকা, তাহলে 40, এটা দুজনের টাকা মিলে হবে কত, মিলে হবে হচ্ছে 60 টাকা। এবার বলো তো, তাহলে এখানে জেডের মানটা কত হবে বলো তো, জেডের মানটা অবশ্যই 20 হবে, তাই না? কারণ 20 হলেই কিন্তু মূলত এখানে আমাদের 60 টাকা মিলে। কারণ আমরা জানি সমীকরণ তৈরি করতে হলে ডান পক্ষ এবং বাম পক্ষ মিলতে হবে। তাহলে জেডের মানটা অবশ্যই কত হবে, 20। যখন আমরা 20 পাবো, তাহলে 20 আর 40-এ 60 হবে, আবার ডান পক্ষতেও 60 আছে। তাহলে আমরা ওই আগের মতো 3 নম্বরে যেরকম আমরা ক্যালকুলেশন, 2 নম্বরে যেরকম আমরা ক্যালকুলেশন করেছিলাম, ঠিক 3 নম্বরের এভাবে যদি তোমরা ক্যালকুলেশন করো, তাহলে কিন্তু তোমরা সেই 60-এ 20 পাবা জেডের মান। দেখো তার প্রমাণটা দিয়ে তুমি মনে করো, যেহেতু এই বাম পক্ষ 40 আছে, আমরা জানি যে সংখ্যার দিকে যাবে। যদি এই 40টা যদি আমরা ওয়াই একটু তোমাদেরকে দেখাই, জেড সমান সমান যদি আমরা দিই, এটা নিচে হয়তো কিন্তু আমি নিচে জায়গা না বিধে এবং উপরে লিখতেছি, তো জেড সমান সমান যদি আমরা দিই, তাহলে আমরা পাবো হচ্ছে এখানে 60। তারপরে দেখো এই 60-এর পরে যেহেতু এখানে প্লাসের আছে, তাহলে এটা যখন ডান পক্ষে যাবে, তাহলে সেটা মাইনাস হয়ে যাবে, তাহলে -40। তো দেখো এই জায়গাতে আমরা যদি করি, তাহলে -40 যদি আমরা দিই, তাহলে কত হয় বলো তো, 60 থেকে যখন 40 চলে যাবে, তাহলে থাকে 20। তাহলে দেখো জেডের মান কত পেলাম, জেডের মান আমরা 20 পাই। দেখো একদম সহজ অঙ্ক। তারপরে দেখো 4 নম্বরের মধ্যে কি আছে একটু খেয়াল করো, 4 নম্বরের মধ্যে একটু খেয়াল করতে হবে। দেখো 4 নম্বরের মধ্যে রয়েছে যে রফিক কবিরের চেয়ে 3 বছরের বড়। তাহলে রফিক কবিরের চেয়ে 3 বছরের বড়। তো এবার রফিকের বয়স কত আমরা কিন্তু জানি না। বলছে কবিরের বয়স 14 বছর হলে রফিকের বয়স কত। এবার রফিকের বয়স আমরা জানি না, এখানে বলছে রফিক কবিরের চেয়ে 3 বছরের বড়। তাইলে রফিকের বয়স কত আমরা সেটা জানি না, এই জন্য আমরা লিখছি যে রফিকের বয়স হচ্ছে এক্স বছর। ঠিক আছে, তাহলে এক্স বছর যদি হয়, যেহেতু আমরা এক্স সমান সমানে বের করতে হবে, তাই না? তাহলে এই জন্য আমরা লিখছি এক্স সমান সমান, দেখো এক্স সমান সমান দিছি। এবার দেখো তাহলে কবিরের বয়স কত, কবিরের বয়স হচ্ছে 14 বছর। তাহলে রফিক তার চেয়ে কত বছরের বড়, রফিক তার চেয়ে হচ্ছে 3 বছরের বড়। যেহেতু আমরা রফিকের বয়স, আমাদেরকে বলা হয়েছে যে রফিকের বয়স কত, অর্থাৎ রফিকের বয়স আমরা ধরছি এক্স। তাহলে আমরা যদি রফিকের বয়স যেহেতু এক্স ধরছি, তাহলে এক্স সমান সমানে কিন্তু যেটা বার হবে সেটা কিন্তু রফিকের বয়স। তাহলে এই জন্য আমরা লিখছি এক্স সমান সমান, কবিরের বয়স ছিল 14 বছর, আর তার চেয়ে 3 বছরে বড় হচ্ছে রফিক। তাহলে কবিরের বয়স হচ্ছে 14 বছর, তার চেয়ে 3 বছরে বড় হচ্ছে রফিক, তাহলে যোগ 3।
ঠিক আছে? তাহলে x সমান সমান 14 যোগ 3, অতএব এটাই হচ্ছে আমাদের সরল সমীকরণ। আশা করি তোমরা 4 নম্বরের অঙ্কটাও বুঝতে পেরেছো। এবার আমি তোমাদের 5 নম্বরের অঙ্কটা কী আছে সেটা আমি তোমাদেরকে দেখাবো। দেখো আমি এখানে 5 নম্বর না লিখে আমার 6 নম্বর উঠে গেছে, তোমরা এখানে 5 নম্বর দিয়ে নিবা, ঠিক আছে? 5 নম্বর দিয়ে নিবা। তো দেখো 5 নম্বরের মধ্যে কী আছে আমরা একটু পড়ি। এখানে কি বলা হয়েছে আমি আবার ক্লিয়ার করলাম, এবার একটু পড়ি। দেখো বলছে কোনো সংখ্যার 7 গুণ সমান 21। কোনো সংখ্যার সংখ্যা কত সেটা আমরা জানি না, বলছে কোনো সংখ্যার, এজন্য আমরা লিখছি সংখ্যাটি কত, আমরা সংখ্যাটি নিয়ে নিছি এক্স। তুমি চাইলে কিন্তু সংখ্যাটি এক্স ওয়াই জেড যাই পারো তুমি নিতে পারো। তারপর বলছে কোনো সংখ্যার 7 গুণ, তাহলে কোনো সংখ্যা আমরা এক্স ধরে নিচ্ছি, তাহলে এক্সের সাথে যদি আমরা 7 গুণ করি, মনে করো 7 গুণ এক্স, তাহলে কত হবে 7x হবে, তাই না? 7x, তাহলে এই দুই হয় 7x আমরা লিখলাম। তাহলে দেখো এখানে আমরা 7x লিখছি। তারপর বলছে গুণ তার সমান হবে কত 21, অর্থাৎ 7 গুণ এর বলছে কোনো সংখ্যার 7 গুণের সমান 21, তাহলে কোনো সংখ্যার 7 গুণ দেওয়া, কোনো সংখ্যাটা হচ্ছে x, 7 গুণ দিলে হচ্ছে 7x, আর তার সমান হচ্ছে সমান 21। আশা করি তোমরা 5 নম্বর অঙ্কটাও বুঝতে পেরেছো। তো প্রিয় শিক্ষার্থীরা, আজ এ পর্যন্ত, তোমরা সবাই ভালো থাকো, তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।